বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ভাই, এখন দেখা যাচ্ছে যে টিভিতে নানা রকম উপস্থাপনার ধরন, এই সামিয়া যেমন অনেক রকম অনুষ্ঠান উপস্থাপনা করে। একটা যদি মোটা দাগে আমি পার্থক্য করি যে টক শোর উপস্থাপক, আরেকটা হচ্ছে গিয়ে বিনোদন অনুষ্ঠানের উপস্থাপক, এই দুই ধরনের উপস্থাপকের মধ্যে পার্থক্যগুলো কি কি আপনার দৃষ্টিতে? একটা সুন্দর প্রশ্ন করেছেন। একটা সময় উপস্থাপক বলতে তাদেরকে বোঝানো হতো যারা আমাদের মতো আর কি, যারা ম্যাগাজিন অনুষ্ঠান করতো। ঠিক ঠিক কিনা? আপনি যাদের যাদের নাম বলবেন সবাই কিন্তু ম্যাগাজিন অনুষ্ঠান থেকে আসা, ওইরকম নন ফিকশন প্রোগ্রাম থেকে, ম্যাগাজিন, ফুল ম্যাগাজিন অনুষ্ঠান থেকে আসা। আর এখন যারা উপস্থাপনা করছে, যদি আপনি কিছু কিছু উপস্থাপককে হাতে গোনা কয়েকজনকে বাদ দেন, তাদের কিন্তু উপস্থাপক বলা যাবে না। তারা তারা একটা কারণে বলা যাবে না। একজন লোক টোটাল স্ক্রিপ্ট করে দিচ্ছে, প্রোগ্রাম গুছিয়ে দিচ্ছে, আসছে, স্ক্রিপ্ট ধরিয়ে দিচ্ছে, অনুষ্ঠান উপস্থাপনা করে, এবং অটো কিউ কিছু করতে হচ্ছে না। এটা কিন্তু উপস্থাপক না, এটাকে আপনি সঞ্চালক বলতে পারেন, ঘোষক বলতে পারেন, যেটা বিভিন্ন চ্যানেলে করা হচ্ছে এখন। কিন্তু আপনি টকশোতে যদি আপনি আসেন, খুব কম টকশোর উপস্থাপকই আছেন যারা ওই বিষয়ের উপর পড়াশোনা করে কাউন্টার দেওয়ার মতো উপস্থাপক আছেন। কেউ কেউ আছে শুধু শুনবেন, এরকম একটা কাউন্টার যে দিবে, কথা পৃষ্ঠে কথা বলবে, এরকমও কিন্তু কম। আপনি যদি উপস্থাপক হিসাবে ধরতে চান, তাহলে তাকে অবশ্যই নির্মাণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং যে অনুষ্ঠানটি তিনি উপস্থাপনা করছেন, যে বিষয়টি নিয়ে, যে কন্টেন্টটা থাকবে অনুষ্ঠানের, সম্যক ধারণা থাকতে হবে। কারণ কোনো ফাম্বলিং করা চলবে না, কোনটার পর কি আসছে, কি প্রশ্ন করবেন, সবকিছু যদি নিজের ভিতরে না থাকে, যদি নিজেই বলতে না পারে, অন্যের একটি স্ক্রিপ্ট দিয়ে উপস্থাপনা করলে সেটাকে আপনি কখনোই, আমি বলবো, কখনোই উপস্থাপক বলা যাবে না। আপনার সঙ্গে আমি একটা পয়েন্ট যোগ করি, এটা বোধহয় আপনি মিস করে গেছেন, যে বিনোদন অনুষ্ঠানের উপস্থাপকদের আপনাদের মতো গ্ল্যামারাস হতে হয়, আর যারা টকশোর উপস্থাপক আমার মতো গ্ল্যামারহীন হলেও চলে, কারণ তারা সাংবাদিকতা বা অন্য না 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 না, একদম গ্ল্যামারাস হতে হবে তা কিন্তু না। বাপি ভাই, আপনার কাছে আমার যেটা জানার ইচ্ছে সেটা হচ্ছে গিয়ে, এই যে উপস্থাপনা বা অনুষ্ঠান সঞ্চালনা, এইটাকে পেশা হিসাবে নেওয়ার ক্ষেত্রে আমরা কত দূরে গিয়েছি? এখানে আবার একটু ভাগ আছে। আপনি যদি ছেলে হন তাহলে অবশ্যই এখনো সেই জায়গাতে আসেন নাই, যদি চাকরি না করেন। আর যদি মেয়ে হন তাহলে ইয়েস, কারো জন্য, মানে তাও আবার হাতে গোনা 4-5 জনের জন্য বলবো যে সেটা পেশা হিসাবে নেওয়ার জায়গায় এসছে। এটা কি পেশার মানে পেশাদারিত্বের জায়গায় নিয়ে যেতে বাধাগুলো কোথায়? বাধাগুলো অদূর ভবিষ্যতে সেখানে যেতে পারবো, আপনার কি মনে হয়? আমরা যাওয়া, আমার মনে হয় যে সেই সময়টা আসবে সামনে, সে সময়টা সামনে আসবে, কারণ আমাদের হরাইজন অনেক বেশি বাড়ছে। এখন অনেক বেশি অনুষ্ঠান তৈরি হচ্ছে, শুধুমাত্র যে টেলিভিশন অনুষ্ঠান তা না, তার বাইরেও বিভিন্ন কর্পোরেট শোজ হচ্ছে, বিভিন্ন জায়গায় হোস্টিং হচ্ছে, অনুষ্ঠান উপস্থাপনা করতে হচ্ছে, এবং সেখানেও যারা সঞ্চালনা করেন তাদেরও আর্থিক যে প্রণোদনাটি দেওয়া হয় সেটিও যথেষ্ট ভালো। সুতরাং কেউ যদি ভালোভাবে এরকম উপস্থাপনায় নিজের নাম করতে পারেন, তারা ডেফিনেটলি এটাকে পেশা হিসেবে নিতে পারেন। আমি একটু যোগ করতে চাই এখানে, যে এই যে উপস্থাপক হিসাবে যদি আপনি পেশা হিসেবে যদি নিতে চান একজন উপস্থাপক হিসাবে, তাহলে কিন্তু এটা খুবই, আমাদের দেশের পার্সপেক্টিভে খুবই কঠিন কাজ। কেন? যে আমাদের দেশে আপনি যত নিজেকে চেহারা দেখাবেন, নিজের চেহারা যত স্ক্রিনে যাবে, তত কিন্তু আপনার ডিমান্ড কমতে থাকবে। এটা কিন্তু বাস্তব। কেন? তাকে বড় জোর দর্শকরা 1 বছর নেবে, তারপর কিন্তু নিবে না। নিকট অতীত ইতিহাস কিন্তু তাই বলছে না। কারণ আমি এমন উপস্থাপককে দেখেছি, একই টাইপের অনুষ্ঠান উনি 5টা চ্যানেলে করতেছে, মানুষ কিন্তু কনফিউজড হয়ে যায় কোন চ্যানেল, খালি লোগোটা চেঞ্জ করে দেবে। হ্যাঁ, এই ব্যাপারটা এটা কিন্তু এটা কোনোভাবেই হওয়া উচিত না। একজন উপস্থাপককে অত সহজলভ্য হলে চলবে না। তাহলে কিন্তু হানিফ সংকেত প্রতি মাসে মাসে অনুষ্ঠান করতো, উনি কিন্তু করেন না। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যত পর্দায় সহজ হয়ে যাবেন, যত পর্দা উপস্থিতি আপনার হবে, আমাদের এসে দেখেন না তারকারা যেভাবে ঝড়ের বেগে আসে, আবার কিন্তু ঝড়ের বেগে চলে যাচ্ছে। এটার কি একটা কারণ এটা না যে মানসম্পন্ন বা যোগ্যতা সম্পন্ন প্রোগ্রাম যদি আপনাকে করতে হয়, না উপস্থাপক আমরা কম পাচ্ছি, যার জন্য অল্প কিছু লোক, উপস্থাপনা একটা কঠিন বিষয়, সবাই আসতে পারে না এখানে, আসতে চায়ও না এখানে, হয়তো শখে আসে, কিন্তু যে যখন এটার ভিতরে প্রবেশ করে তখন কিন্তু আর থাকতে চায় না। এটা পড়াশোনা ছাড়া এটা সম্ভব না। ভিতরে যখন প্রবেশ করবে যে আসলে এই বিষয়টা কি, তখন কিন্তু আর থাকতে চায় না। যখন আপনার নিজে থেকে কন্টেন্টটা তৈরি হবে, যখন নিজে থেকে কথা বলতে জানতে হবে, আপনার যদি সেই পড়াশোনা না থাকে তাহলে হবে না। আমি সামিয়ার কাছে যাচ্ছি।
এই ফেরদৌস বাপ্পির কথার জের ধরে আসি, আমরা দেখি এখন বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সবগুলোতেই প্রায় বিনোদন অনুষ্ঠান যেগুলোতে হয়, লাইভ গানের অনুষ্ঠান হয় অনেক রাত পর্যন্ত অনেক সময়, এবং দর্শকরাও সেটা দেখেন। কিন্তু এই অনুষ্ঠানগুলোর বেশিরভাগ বলবো না, আমি বলবো প্রায় সবগুলোতেই নারী উপস্থাপক। কেন, মানে এটার কি কারণ? গান কি পুরুষরা কম বোঝেন বা? না, আসলে এটার আমি কোনো লজিক জানি না, নেই। বা আমার কোনো লজিক জানা নেই। তবে আমি আপনার একটা প্রশ্নের উত্তর একটু দিতে চাই, যেটা আপনি আঞ্জাম ভাইকে কিছুক্ষণ আগে করেছিলেন, টক শো এবং ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা আসলে পার্থক্যটা টক শো এবং বিনোদন অনুষ্ঠান যেটা তো মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আমি একটু বলি, জানি সময় কম, তারপরে একটু শেয়ার করতে চাই। যখন আমি প্রথম কাজ শুরু করেছি তখন কিন্তু এই 3 ক্যামেরার সামনে বসে কাজ, স্টুডিওতে বসে কাজ, সো টক শো হোক বা অন্য কোনো গেস্টের সঙ্গে কথা বলা হোক, সেটার কিন্তু এক ধরনের এনভায়রনমেন্ট থাকে। বাট ওয়েন ইউ আর স্টার্টিং টকিং ইন আ বিগ সেট, একটা বড় সেট থাকবে এবং অনেকগুলো অডিয়েন্স থাকবে, তার সামনে যখন গিয়ে আমি প্রথম দাঁড়ালাম, সেটা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ক্লোজ আপ 1-এর সময়। যখন আমি প্রথম সেটে গিয়ে দাঁড়ালাম, সেদিন আমার হাত পা কাঁপছিল। আই ওয়াজ রিয়েলি লিটারালি নার্ভাস, এবং হাত পা কাঁপার চোটে এমনই আমি ফাম্বল করতে শুরু করেছিলাম। তো ওই দিনের এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয়েছে আসলে ডিফারেন্ট, কারণ এত মানুষের সামনে দাঁড়িয়ে যখন কথা বলা হয় তখন কিন্তু জানি না অন্যরকম ভয় কাজ করে। সেটা এখন কেটে গিয়ে এখন যেমন ওটাতেই বেশি সাবলীল। এখন মনে হয় যত বেশি মানুষ ততই বুঝি আনন্দ লাগছে, ততই কথা বলতে ভালো লাগছে। এখন ব্যাপারটা কিন্তু পুরো উল্টো হয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে পার্থক্য। আমি জাস্ট ছোট একটা জিনিস যোগ করতে চাই সামিয়ার সাথে, সেটা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে উপস্থাপনায় গানের প্রোগ্রামগুলিতে কেন মেয়েরা, এবং আপনি দেখবেন যে গানের প্রোগ্রামগুলি সবগুলিতেই রাত্রেবেলায় হয়, এবং একজন মেয়ে আছে খুব অল্প বয়স্ক, 22-25 বছর বয়স, হ্যাঁ, এবং গান সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। শিল্পীর নামও এবং একই ধাঁচের কথাবার্তা সবগুলো অনুষ্ঠানে হয়। তার কাজটা হচ্ছে করছে, আজকে আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় শিল্পী অমুক, আচ্ছা আপা আপনি কেমন আছেন, আচ্ছা আপনার কাজটা অনেক সুন্দর লাগছে আজকে, 50টি শব্দ আছে যেগুলো ফিক্সড করা, তারপরে করা, আচ্ছা আজকে কোন গান শোনাবেন প্রথমে, এটা উনি গান গেলে বাহ খুব সুন্দর হয়েছে, গানটা যে সুন্দর হচ্ছে ও বুঝলো কেমন করে, মানে ও তো ইয়ে না, আচ্ছা যাও, তারপরে গেল, তারপরে ফোন আসলো, হ্যাঁ হ্যালো কি বলছেন, কোথেকে বলছেন, বলো হ্যাঁ এই নিন আপনার সাথে কথা বলেন, হ্যাঁ এরপরে আমরা কোন গান শুনবো। এটা কিন্তু রীতিমতো এখন বিরক্তির পর্যায়ে চলে গেছে লিটারালি। কিন্তু আপনি 50টা শব্দের কথা বলছিলেন, ওইটার একটা লিস্ট আমাকে দিয়ে যান, আমরা দিচ্ছি আপনাকে। তারপরে হচ্ছে যে কিন্তু একটা গান নিয়ে তার সাথে কথা বলা, তার শিল্পী সত্তা নিয়ে কথা বলা, গানটার কোত্থেকে এলো, কেন উনি গানটাকে বাঁচিয়েছেন। আপনাকেও আমি দেখেছিলাম একটা গানের অনুষ্ঠান, আমি গানের অনুষ্ঠান প্রায়ই উপস্থাপনা করি। তাহলে মেয়েরাই যে করছে এটা সত্যি নেই, এই কথাটা শুধু মেয়েরাই করছে এটা সত্যি না, একটা জিনিস হচ্ছে যে বাপি ভাই খুবই কম, মানে আমি বলছি যে আমি হিসাবে 1% আমি 1 বছর করেছি মাত্র, ঠিক আছে, এবং বাট তারপরে এখন সেই সুযোগটা নাই, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই সমস্ত জায়গায় মেয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আমার কথা হলো যে নলেজেবল কাউকে দিতে হবে, যে গানটা নিয়ে কথা বলতে পারবে। একটা কথা বলি, এই যে আপনি যে কথাটা বলেছেন, আই টোটালি এগ্রি উইথ হিম, যে ছেলেরা নাই বা মেয়েরা আছে এবং গতানুগতিক একই কথাই কিন্তু বলছে বা বলতে বাধ্য হচ্ছে। দ্যাটস বিকজ আমি এটা বলতে পারি কারণ আমি যখন সেটে থাকি, আমি কিন্তু এখন এই মিউজিক্যাল শোগুলো একেবারেই করতে চাই না, শুধুমাত্র অকেশনালি ঈদ বা কোনো স্পেশাল, বিকজ আমার কাছে একঘেয়ে মনে হয়, আমার একঘেয়ে অনুষ্ঠান করতে ভালো লাগে না। আমি যদি কোনো অডিয়েন্সকে নতুনত্ব কিছু নাই দিতে পারলাম, তাহলে আমার অনুষ্ঠান করার মানে কোনো দরকার নেই। আপনার একটা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেওয়া হলো বা উপস্থাপনার দায়িত্ব দেওয়া হলো, সেটা কি ইম্প্রোভাইজেশনের কতটুকু স্বাধীনতা আপনার থাকে নাকি কোনো? সেটাই আমি বলতে যাচ্ছি যে এই যে যখন গানের অনুষ্ঠানগুলো হয়, তখন দেখা কিছুক্ষণ কথা বলবো, বা আমি সিঙ্গার, আমি এই জন্য বেছে বেছে সিঙ্গার নেই যে যাদের সাথে আসলে আমি খুব পরিচিত বা তাদের গানগুলো সম্পর্কে আমি জানি। সিঙ্গার স্বাধীনতা কি আপনার থাকে? সেটা আমার থাকে না, কিন্তু তারা যখন আমাকে অ্যাপ্রোচ করে তখন আমি হয়তোবা ওইটুকু আমার স্বাধীনতা আছে যে আমি নিতে পারি, যে আমি এই অনুষ্ঠানটা হলে আমি করব, অমুক সিঙ্গার থাকলে আমি করব, আদারওয়াইজ করব না। আজকে সামিয়া বলেই কিন্তু করতে পারছি, একজন নতুন হলে কিন্তু সমস্যা যেটা হয়েছে যে আমি যদি একটু বেশি কথা বলতে চাই সেই ব্যাপারটা নিয়ে, টকব্যাকে সারাক্ষণ আমাকে বলতে থাকবে গানে যান গানে যান গানে যান গানে যান, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন। সো এই জিনিসটা আমিও ব্রেক করতে চাচ্ছি। একই কারণে আমার একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, নিচ্ছে একটা বিরতি, সাথে থাকবেন।